সবাইকে স্বাগতম জানাই। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলোসফিক্যাল সলিউশন সেন্টার। আমি সঙ্গে রয়েছি বিপ্লব বিশ্বাস। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটি টপিক, যেখানে তোমাদের পড়ানো হবে যে নলেজ ইজ নট পারসেপশন অ্যাকর্ডিং টু প্লেটো। প্লেটোকে অনুসরণ করে নলেজ প্রত্যক্ষ জ্ঞান নয়, সেই বিষয়কে আজকে ব্যাখ্যা করা হবে। যারা এই প্লেটোকে পড়ছো, যাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে প্লেটো, অ্যারিস্টটল, তাদের জন্য কিন্তু এটি খুব কার্যকরী। বিশেষত নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যারা এবার সেকেন্ড সেমিস্টারের অন্তর্ভুক্ত রয়েছে, তাদের কিন্তু এবার মেজর পেপার রয়েছে ওয়েস্টার্ন ফিলসফি। সেখানে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, একটা সক্রেটিস এবং প্রি সক্রেটিস, এবং পরবর্তী সক্রেটিসকে ব্যাখ্যা করা হয়েছে যেমন অ্যারিস্টটল, প্লেটো। সেখানে দুটো টপিক রাখা হয়েছে। সেই প্লেটো থেকে একটা টপিক, নলেজ ইজ নট পারসেপশন। কারণ এই প্লেটোকে যদি পড়তে যাই তাহলে আমাদেরকে কিছু বিষয়কে ধরতে হয়। যেমন প্লেটো সম্পূর্ণভাবেই প্রভাবিত হয়েছেন কার দ্বারা? সক্রেটিসের দ্বারা। অর্থাৎ সক্রেটিসের ভাষাকেই প্লেটো কি করেছেন, লিখিত আকার দিয়েছেন, এরকম ভাবাও যেতে পারে। কারণ আমরা সম্পূর্ণভাবেই সক্রেটিসের দর্শনই প্লেটোর দর্শনে কি লিখিত আকারে পেয়ে থাকি। তাহলে তিনি আমাদের ওয়েস্টার্ন ফিলসফির যে প্রবলেম, সেই প্রবলেম হোয়াট ইজ নলেজ, কিন্তু প্রি সক্রেটিস ফিলসফাররা যখন আলোচনা করছেন সেখানে বলছেন হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য এক্সিস্টেন্স অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এই জগতের উৎপত্তি সম্পর্কে তারা ব্যাখ্যা করছেন। সেখানে আমরা থেলাস, প্রোটাগোরাস, অ্যানাক্সিমেন্ডার, পিথাগোরাস, হেরাক্লিটাস এদেরকে পাই। কিন্তু এখানে যখন এসছেন সক্রেটিসের পরবর্তী দার্শনিকগণ, তাদের মধ্যে আমরা একটা সমস্যা দেখি। সেখানে কি, হোয়াট ইজ দ্য সোর্স অফ নলেজ অ্যান্ড হোয়াট ইজ নলেজ, মানে নলেজ কি, জ্ঞান কি, এবং জ্ঞানের উৎসই বা কি। এই ক্ষেত্রে আমরা প্রাক সক্রেটিস যে দার্শনিক রয়েছেন, প্রোটাগোরাসের কথা কিন্তু আমরা বলতে পারি। প্রোটাগোরাস। তো আমরা এই তত্ত্বকেই ধীরে ধীরে সামনের দিকে যাব, কিভাবে এই তত্ত্বকে আমরা পাই। তো আমরা সবার প্রথমে আজকে কি বিষয়কে দেখব? এক তো সক্রেটিসের কিছু ধারণাকে দেখতে চাইব, তিনি কি বলছেন, প্রোটাগোরাস কি বলছেন, এবং পরবর্তীতে প্লেটো কিভাবে বলছেন। তাহলে এটার কিন্তু অনেক ভিডিও বানানো যায়। তোমরা বলতে পারো, তোমরা যেমন দ্য নলেজ ইজ নট পারসেপশন, তাহলে এটা নলেজ ইজ পারসেপশন কেউ বলছেন, তার উপরে তোমরা ভিডিও দিতে চাও, তোমরা কমেন্ট করে জানাতে পারো। তাহলে অপিনিয়ন ইজ এ পারসেপশন, বা অপিনিয়ন ইজ এ আমার অপিনিয়ন এক ধরনের জ্ঞান, সেটাও যদি হয়, তোমরা সেটাকেও যদি জানতে চাও, তাহলে আমি তোমাদের ভিডিও বানাতে পারি। প্রাক সক্রেটিসরা কিভাবে তাকে ব্যাখ্যা করছেন সেটাকেও আমি ভিডিও বানাতে পারি। তোমরা কমেন্ট করে জানিও। তা আমরা ধীরে ধীরে সামনের দিকে দেখি আসলে ফিলসফি কিভাবে এগিয়ে গেছে। সক্রেটিস যেমন বলছেন যে জ্ঞান মাত্রর উৎস কি প্রত্যয় বা সামান্যের ধারণা। প্রত্যয় বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? অল নলেজ ইজ নলেজ থ্রু কনসেপ্ট। তার মানে তার প্রত্যয় থেকেই আমাদের জ্ঞান উৎপন্ন হয়। তাহলে তার জ্ঞান তত্ত্ব কি হবে? প্রত্যয় বলতে যেমন মানুষ নামক যে শব্দটা আছে, সেটাকে যদি বিশ্লেষণ করি, তার থেকে আমরা কি পাই? তার সার সত্তাকে পাই। যেমন মানুষ বলতে যার মনুষ্যত্ব আছে, এই যে সামান্যের ধারণা বা যে বুদ্ধি বৃত্তি সম্পন্ন জীব, এই যে প্রত্যয়ের যে ধারণা, অর্থাৎ একে বিশ্লেষণ করলে, অর্থাৎ শব্দকে বিশ্লেষণ করলে আমরা যে জ্ঞান উৎপন্ন হয় সেটা। তাহলে এই যে জ্ঞান মাত্রের উৎস হলো প্রত্যয় বা ধারণা, এই বিষয় যখন সক্রেটিসের জ্ঞান তত্ত্ব আমরা আলোচনা করব, সেখানে কিন্তু সুন্দরভাবে আলোচনা করব আমরা। কিন্তু এখানে আমরা একটু টাচ করে যাচ্ছি শুধুমাত্র। তার মানে আমি তখনই জ্ঞানকে নিতে পারি বা জ্ঞান বলতে পারি যে দ্যাট ইজ দ্য নলেজ, যদি আমার সেই শব্দের যদি যথার্থ বিষয়ের অনুভব থাকে। অর্থাৎ মানুষ কাকে বলে? হু ইজ দ্য ম্যান? ম্যান ইজ এ রেশনাল বিইং।
এই যে যে মানুষ মানে আমার বুদ্ধি বৃত্তি আমার ধরেই নেওয়া হয়েছে মানুষ ছাড়া অন্য কারো নেই, তাহলে এটাই কিন্তু সেই প্রত্যয়, অর্থাৎ তাহলে এটা আমার নলেজ। তাহলে আমি অন্যান্য প্রাণী থেকে মানুষকে আলাদা কি দিয়ে করব? বুদ্ধি দিয়ে করব। তার মানে এই যে যে শব্দের বিশ্লেষণ, তাহলে এটা, তাহলে তিনি সেখানে ডায়ালেকটিক্যাল মেথড হিসেবে খুব সুন্দরভাবে আলোচনা করেছেন, সেটা আমরা সক্রেটিসকে পড়ার সময় দেখব। কিন্তু প্রত্যয়ের ধারণা আসলে কি? প্রত্যয়ের ধারণা বিশেষ বিশেষ যে শ্রেণীর অন্তর্গত তার সেই ব্যক্তির বা ধারণা, অর্থাৎ অনেক বিশেষ বস্তু বা ব্যক্তি আছে, তার মধ্যে একটা শ্রেণীর ধারণা, এটাকে আমরা সামান্য বলবো। তা প্রত্যক্ষলব্ধ কোনো বিশেষ বস্তুর ধারণা বা প্রতিরূপ নয় কিন্তু, আবার এটা কিন্তু মনে রেখো। তাহলে এই জগতে প্রাণী আছে, তাহলে মানুষ কি একটা শ্রেণী? এই যে যে শ্রেণী, তাহলে মানুষ একটা শ্রেণী, গরু একটা শ্রেণী, ছাগল একটা শ্রেণী, তার মধ্যে যে মানুষ, তার ধারণা আমাদের থাকা, এটাই আমরা বলতে পারি। তাহলে এভাবে যদি আমরা করি, তাহলে সে অবশ্যই পশু থেকে মানুষ আলাদা হয়ে যাবে। তাহলে এটার ধারণা সক্রেটিস যেমন বলছেন কেবল বুদ্ধির মাধ্যমে প্রত্যয় বা সামান্য ধারণা গঠন করা সম্ভব। বুদ্ধি তার মানে সেই সময় থেকেই চলছিল যা বুদ্ধি, দ্য নলেজ, এই যে আমাদের বুদ্ধি, সেই বুদ্ধির মাধ্যমে আমরা কিন্তু প্রত্যয়কে কি করতে পারি? তা গঠন করতে পারি। অর্থাৎ কে মানুষ, অর্থাৎ মানুষের ক্রাইটেরিয়া কি সেটা, তাহলে সেখান থেকে কিন্তু আমরা কি করতে পারি? তার জ্ঞান, অর্থাৎ তার উপলব্ধি করতে পারি। তাহলে জ্ঞান কি? জ্ঞান হলো সেই মানুষ বৃত্তি যা সত্যতার মানদণ্ড ব্যক্তিভেদে ভিন্ন হবে না। তার মানে আমার কাছে যে মানুষ, সে অন্যের কাছেও মানুষই থাকবে। অর্থাৎ আমি মানুষের প্রত্যয়কে বিশ্লেষণ করে যে তত্ত্ব পাই, সেটা অন্য ব্যক্তিও সেই তত্ত্বই পেতে হবে, তাহলে সেই মানুষ বৃত্তিকেই বোঝানো হবে। তাহলে এর দ্বারা কি হবে? সত্য জ্ঞানে উপনীত হতে পারবো। তাহলে কিন্তু সক্রেটিস কিন্তু পরিষ্কার বলে দিচ্ছেন। তাহলে এভাবে তাহলে কি করতে হবে? আমরা প্রত্যয়কে ব্যাখ্যা করতে হবে, কোন শব্দকে ব্যাখ্যা করতে হবে সেই বিষয়কে জানতে গেলে। তাহলে প্লেটোর দেখো এখানে কি করেছেন, প্লেটো কি করেছেন, এই তত্ত্ব জ্ঞানকে কিভাবে নিয়েছেন। প্লেটো কোনো একটা নির্দিষ্ট ডায়ালগে প্লেটোর জ্ঞান তত্ত্ব কিন্তু বিশদভাবে আমরা ব্যাখ্যা করতে দেখতে পারি না বা দেখা যায় না। তিনি তার থিয়েটেটাস গ্রন্থে তিনি কি করেছেন, যে জ্ঞান কি এবং জ্ঞান কি নয়, এই যে জ্ঞানকে যখন কোশ্চেন করছেন, হোয়াট ইজ দ্য নলেজ, তখনই তিনি দুই ধরনের বিষয়কে উৎপত্তি করছেন। যে যদি আমি জ্ঞান কি এটাকে যদি জানতে হয়, তাহলে সবার প্রথমে আমাকে জানতে হবে হোয়াট ইজ নট নলেজ, মানে কি জ্ঞান নয়। জ্ঞান কি নয় সেটাও আমাদের যেমন জানতে হবে, তারপরে আমি জানতে পারবো হোয়াট ইজ নলেজ। তার জন্য তিনি কি করেছেন, তার ডায়ালগে, অর্থাৎ যে থিয়েটেটাস গ্রন্থে তিনি সবার প্রথমে, যে অ্যাকচুয়ালি আমরা থিয়েটেটাস গ্রন্থে কি পাই? নেতিবাচক বিষয়কেই পাই, জ্ঞানের নেতিবাচক তত্ত্ব বলতে গেলে, অর্থাৎ জ্ঞান কি নয় এটাকেই আমরা পাই। তাহলে জ্ঞান কি নয় সেটাকে ব্যাখ্যা করার জন্য তিনি কি করেছেন? কয়েকটি বিষয়কে যেমন রেখেছেন। আসলে জ্ঞান কি এটাকে, এই যে কিছুক্ষণ আগে বললাম, অ্যাকচুয়ালি আমাদের এই প্রি সক্রেটিস যে ফিলসফাররা ছিলেন, তার মধ্যে প্রোটাগোরাস, তিনি বলছেন যে নলেজ ইজ পারসেপশন, অর্থাৎ আমার জ্ঞান প্রত্যক্ষ দৃশ্য বস্তুই আমার জ্ঞান, অর্থাৎ ইন্দ্রিয় অনুভবের মাধ্যমে আমার যা উৎপন্ন হয় তাই জ্ঞান। তাহলে এটাকে সেই সময় প্রোটাগোরাস এবং তার অনুগামী যারা ছিল সফিস্টগণ, তারা এই রকম মত পোষণ করেছিলেন। তাহলে সবার প্রথমে জ্ঞান কি, এবং যদি বলতে যাই তাহলে অবশ্যই প্লেটো ভাবছেন তাহলে এই যে মতামতটা রয়েছে যে নলেজ ইজ পারসেপশন, এটা তো ভুল। তার মানে আমরা যা দেখি তাতে আমার জ্ঞান উৎপন্ন হয় না, সেটা এক ধরনের অবভাস, সেটা আমাদের কত সময় ভুলও হয়, যেমন রজ্জুতে সর্পভ্রম হতে পারে। তাহলে সেটাকে আমার সবার প্রথমে ভাঙা দরকার। তাহলে এই জন্য তিনি কি বলছেন, প্লেটোর মতে প্রত্যক্ষ যেমন জ্ঞান নয়, দ্য নলেজ ইজ নট এ পারসেপশন, তিনি বলছেন এখানে তিনি ভাগ করছেন যে জ্ঞান কি, তার জ্ঞান কি নয় তা আলোচনা করার জন্য তিনি তিন ধরনের বিভেদকে দেখছেন। বলছেন সবার প্রথমে আমাদের দেখতে হবে জ্ঞান প্রত্যক্ষ নয়। তাহলে এটাকে আজকের আমাদের আলোচ্য মেন বিষয়বস্তু হচ্ছে জ্ঞান প্রত্যক্ষ নয়।
এটাকে আমরা আলোচনা করব। কিন্তু তিনি আরো বলছেন যে অভিমত বা বিশ্বাস, অপিনিয়ন অর বিলিফ, দ্য বিলিফ কনটেক্সট অ্যান্ড আওয়ার অপিনিয়ন ইজ নট এ নলেজ। তার মানে এটাও জ্ঞান নয়, এবং যে সত্য বচন এটাও জ্ঞান নয়, মানে ট্রু প্রপোজিশন বা ট্রু যে আমাদের স্টেটমেন্ট সেটাও জ্ঞান নয়। সব সময় তো সেটাও জ্ঞান নয়। কোনো একটা ডিসকোর্স আমরা পরবর্তী ডেকার্তের থিওরিতে আমরা পাই যে প্রত্যেকটা সত্য, অল আর চেঞ্জেবল, দেরিদার থিওরিতেও আমরা পাই, ডিকনস্ট্রাকশন থিওরিতে, যে সবকিছুই পরিবর্তনশীল কিন্তু কোনো একটা প্রেক্ষিতে। তাহলে এক্ষেত্রে তার থিয়েটেটাস গ্রন্থে আমরা এই বিষয়কে দেখব, এবং আজকে দেখব প্রত্যক্ষকে তিনি প্রত্যক্ষ যে জ্ঞান নয়, কারণ প্রোটাগোরাস তারা বলছেন যে প্রত্যক্ষই জ্ঞান, তিনি এটাকে কিভাবে খণ্ডন করছেন সেই বিষয়কে আজকে আমরা এখানে দেখতে চলেছি। তো চলো, এই যে মনে করো একটা ভূমিকা দেওয়া হলো, তোমরা এগুলিকে যদি লেখো একটা নোট কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে। তাহলে তোমরা দেখো ফার্স্ট টু লাস্ট। জ্ঞান প্রত্যক্ষ অনুভব নয়, প্লেটো বলছেন দ্য নলেজ ইজ নট পারসেপশন। তার থিয়েটেটাস গ্রন্থে বিভিন্ন যুক্তির মাধ্যমে তিনি এটাকে প্রমাণ করছেন, এবং তিনি বলছেন সবার প্রথম তিনি যুক্তি দিচ্ছেন। কি যুক্তি দিচ্ছেন? প্লেটোর মতে জ্ঞানকে হতে হবে প্রথমত অভ্রান্ত, অভ্রান্ত মানে যা ভুল নয়, এবং দ্বিতীয়ত সত্তা প্রকাশক, অর্থাৎ রিয়ালিটিকে বাইরে আনতে হবে, নাকি অবভাস। তাহলে আমরা যখন কিছু বিষয়কে দেখি সেই সবই আসলে প্লেটোর কাছে অবভাস। যেমন এখানে দেখো একটা রেল লাইনের উদাহরণ দেওয়া হয়েছে, বা আমরা দিগন্তের উদাহরণ দিতে পারি। যেমন আমরা রেল লাইনকে দেখি, রেল লাইন দুটো সরল রেখায় চলতে থাকে, অর্থাৎ পাশাপাশি দুটো সরল রেখায় রেল লাইন চলতে থাকে। কিন্তু আমরা দেখি কেমন? আমরা দেখি রেল লাইনটা বোধহয় এইরকম করে যাচ্ছে, সামনে কোথাও গিয়ে মিশে যাবে। আরো উদাহরণ দেওয়া যেতে পারে। এটা পরবর্তীতে আমরা রিপ্রেজেন্টেটিভ রিয়ালিজমে এরকম একটা উদাহরণ পাই, যে এই যে ধরো এক বালতি জল রয়েছে, তার মধ্যে যখন আমরা একটা লাঠি ঢুকিয়ে দিই বা লাঠি ডুবিয়ে দিই, সেটা আমরা বাঁকা দেখি, কিন্তু লাঠি একাধারে সোজা, কিন্তু যখন ওটার মধ্যে থাকছে তখন বাঁকা দেখছি। তাহলে আমরা আসলে দেখি কি? আমরা সব সময় দেখি হচ্ছে অ্যাপিয়ারেন্স। তোমাদের আরো পরিষ্কার করে যদি বলি, আমাদের সমতলের ধারণা আছে যে টেবিল এক ধরনের সমতল, কিন্তু মাঠও সমতল। তাহলে মাঠকে আমরা দূর থেকে দেখছি সমান, কিন্তু মাঠের মধ্যে গিয়ে দাঁড়ালে দেখা যায় যে মাঠ এবড়ো খেবড়ো রয়েছে। তাহলে দ্যাট ইজ দ্য অ্যাপিয়ারেন্স, নট অ্যাজ দ্য রিয়ালিটি। তাহলে এটা আমি কি করি? সেন্স এক্সপিরিয়েন্সের মাধ্যমে দেখছি, অর্থাৎ আমার সেন্স এক্সপিরিয়েন্স হচ্ছে, অর্থাৎ প্রত্যক্ষ হচ্ছে, কিন্তু জ্ঞান কেমন হচ্ছে? সে জ্ঞান রিয়ালিটির জ্ঞান হচ্ছে না। আমার কোন জ্ঞান হচ্ছে? আমার হচ্ছে সেই অ্যাপিয়ারেন্সের জ্ঞান, অর্থাৎ অবভাসের জ্ঞান। তাহলে এটাকে কি হতে হবে? রিয়ালিটির প্রকাশ করতে হবে, অর্থাৎ সত্যতাকে মানে সত্তাকে প্রকাশ করতে হবে। তাহলে যে জ্ঞান সত্তাকে প্রকাশ করতে পারে না এবং অভ্রান্ত যে জ্ঞান হয় না, তাহলে তাকে আমরা জ্ঞান বলতে পারি না। তাহলে আমাদের সেন্স এক্সপিরিয়েন্সের মাধ্যমে এ দুটো হয় না। তাহলে এক্ষেত্রে যখন আমরা বিষয়কে এই যে সোজা রেল লাইনকে বাঁকা দেখছি, বা সোজা লাঠিকে বাঁকা দেখছি, বা সোজা রেল লাইনকে মিলিত হতে দেখছি, কিন্তু এটা কিন্তু আমাদের চিন্তার ক্ষেত্রেও স্ববিরোধী। কারণ রেলের রাস্তাটা সমান হতে পারে না, মানে মিশে যেতে পারে না, কিন্তু আমরা দেখছি। তাহলে এটাকে আমরা জ্ঞান বলতে পারি? আমরা এটাকে জ্ঞান বলতে পারি না। কেন? কারণ আমরা জানি এটা মিশতে পারবে না। তাহলে দুটোই সত্য, একটা জানা যে মিশতে পারবে না বিরোধবাধক বিষয়, আর একটা আমি চোখে যেটাকে দেখছি সেটাকে আমি প্রুফ ধরছি, তাহলে সেটাও তো মানা যাচ্ছে না। তাহলে দুটোকে একসঙ্গে সত্য বলা যায় না। এখানে তাহলে কি হবে? কন্ট্রাডিকশন তৈরি হবে। তাহলে প্রত্যক্ষ অনুভবে যদি বস্তু সত্তার জ্ঞান বা প্রকাশ পায়, তাই প্রত্যক্ষ অনুভব জ্ঞান হতে পারেই না। তাহলে এই যে বস্তু সত্তার যে প্রকাশ পাচ্ছে না, তাহলে সেটাকে আমরা কি জ্ঞান বলতে পারি? তাহলে এই জন্য প্লেটো সবার প্রথমে এটাকে কি করেছেন? প্রোটাগোরাসদের বিপক্ষে যে নলেজ ইজ পারসেপশন, এটাকে তিনি এই যুক্তির মাধ্যমে সবার প্রথম যুক্তি দিয়েছেন যে
এক নাম্বার তো সেটাকে সত্তা প্রকাশ করতে হবে, দুই অভ্রান্ত হতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কোথায় সমস্যা হচ্ছে। এর থেকে হয়তো সোজা করে বলাটা যে আরো কত সোজা করে বলা যায় কিনা সেটা তাহলে ভাবতে হবে, যে আরো সোজা করে বলতে পারা যাবে কিনা বা তোমরা বুঝতে পারছো কিনা। তোমরা যদি রিফ্লেকশন না দাও বা রিফ্লেক্ট না করো তাহলে আমি কি করে বুঝবো যে তোমরা বুঝতে পারছো কি বুঝতে পারছো না। না বুঝলে কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকো। ঠিক আছে। প্রত্যক্ষ অনুভব উনি আরো বলছেন যে দ্বিতীয় নাম্বার যে যুক্তি দিয়েছেন সেখানে বলছেন প্রত্যক্ষ অনুভব বিরোধ সমন্বিত। এই যে আমরা যে দেখি, অর্থাৎ আমাদের সেন্স এক্সপিরিয়েন্স হয়, সেন্স এক্সপিরিয়েন্স শুধু দেখার মাধ্যমে কি হয় না, আমাদের ইন্দ্রিয় কতগুলি? 5টি, আর একটা রয়েছে মন। তাহলে ইন্দ্রিয় 5টি যদি আমরা বলি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তাহলে প্রত্যেকটার মাধ্যমে আমাদের অনুভব হয়, প্রত্যক্ষ হয়। তাহলে এইগুলি বলছেন বিরোধ সমন্বিত। কিভাবে বলছেন? বলছেন একই বস্তু ভিন্ন ভিন্ন রূপে আমাদের অনুভূত হতে পারে। যেমন চোখের মাধ্যমে যাকে আমরা কাছে থেকে যাকে বড় দেখি, দূরে গেলে তাকে ছোট দেখি। যেমন পৃথিবী থেকে তখন আমরা চাঁদকে দেখছি, সে চাঁদ কেমন দেখছি আমরা? চাঁদ তো ছোট একটা থালার মতন দেখছি, কিন্তু ওটা কি ছোট? আবার চাঁদ কি থালার মতো নাকি ওটা চারপাশেই গোল? তাহলে আমরা থালার মতো দেখছি। এই যে বিভিন্নতা দেখা, তাহলে আমি জানছি ওটা গোল কিন্তু দেখছি থালার মতো। তাহলে আমার কি হচ্ছে, আমার অ্যাকচুয়ালি এই যে কন্ট্রাডিকশন, যে যদি একটাকে সত্য বলি তাহলে আর একটাকে মিথ্যে বলতে হয়, আর একটা যদি সত্য বলি তাহলে আর একটাকে মিথ্যে বলতে হয়। তাহলে দুটোকে একসঙ্গে সত্য বলা কি যায়? এই যে বিরোধিতা, কি শুরু, এই যে বিরোধিতা, এই বিরোধিতার মধ্যে আমরা যে বিষয়কে দেখতে পাই, তাহলে এই বিরোধিতার ক্ষেত্রে তাহলে প্রত্যক্ষ অনুভব, দুটোই প্রত্যক্ষ অনুভব। একটা আমরা শুনছি, এটাও আমার প্রত্যক্ষ, একটা দেখছি, কিন্তু দেখেও আমরা ভুল দেখছি, অ্যাপিয়ারেন্সকে দেখছি, নট অ্যাজ দ্য রিয়ালিটি। দ্য রিয়ালিটি আমরা জানি, বিজ্ঞান প্রুভ করেছে যে পৃথিবী আসলে, এই চাঁদ আসলে থালার মতো নয়, এটা গোল, কিন্তু আমি দেখছি কি যেটা থালার মতো চ্যাপ্টা, তাই দ্যাট ইজ দ্য রিয়ালিটি আমার হিসেবে। কিন্তু দ্যাট ইজ নট এ রিয়ালিটি, দ্যাট ইজ দ্য অ্যাপিয়ারেন্স। তাহলে সেটা সত্য প্রকাশক নয়। তাহলে এক্ষেত্রে আমার প্রত্যক্ষ জ্ঞান দুটো দুই রকম হতে পারে না। এক্ষেত্রে প্রত্যক্ষ অনুভব, তাহলে দেখো নিচে বলাই রয়েছে প্রত্যক্ষ অনুভবই যদি জ্ঞান হয়, তাহলে এই যে বিরোধ, এই বিরোধের অভিজ্ঞতার ক্ষেত্রে কোনটিকে মিথ্যা এবং কোনটিকে সত্য বলে গ্রহণ বা বর্জন করা যাবে। তাহলে একটাকে গ্রহণ আর একটাকে বর্জন করতে হবে, কিন্তু দুটোই তো সত্য। আমি দেখছি এবং আর একটা জানছি যে এইটি, তাহলে আমি কোনটাকে জানছি, কোনটা সার্বিক, তাহলে সেটাই কিন্তু সত্য হওয়া উচিত। তাহলে এক্ষেত্রে দুটি ক্ষেত্রেই যে কারণ রয়েছে, তা দুটোই আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা, তবে দুটোর ক্ষেত্রেই একই সঙ্গে দুটো সত্য হতে পারে না। আবার তাই মানে এই যে একই সঙ্গে মিথ্যাও হতে পারে না। তাহলে বিরোধ রয়েছে আমার প্রত্যক্ষ অনুভবের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে কিন্তু প্রত্যক্ষ অনুভবকে আমরা কি বলতে পারবো না, জ্ঞান বলতে পারবো না। দেখো, সব প্রত্যক্ষই সমান, এর বিরুদ্ধেও তিনি যুক্তি দিচ্ছেন যে সব প্রত্যক্ষ তো সমান। তাহলে কারণ সব প্রত্যক্ষ সমান কেন বলা হচ্ছে? কারণ বলা হয়েছে, প্রোটাগোরাস বলছেন যে নলেজ ইজ পারসেপশন, প্রত্যক্ষই জ্ঞান। তাহলে আমার সব প্রত্যক্ষ সমান, এরকম হওয়া উচিত। তাহলে এক্ষেত্রে সমস্যাটা কি হচ্ছে, যে সব প্রত্যক্ষ যদি সমান হয় তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে তাহলে এই যে শিক্ষাদান, দেখো এখানে আমি উদাহরণ দিয়েছি, শিক্ষাদান, আলাপ আলোচনা, বিতর্ক, এগুলি কিন্তু তাহলে মূল্যহীন হয়ে পড়বে। কারণ আমি যে বইটা দেখালো পড়ছি, তাহলে আমার যে জ্ঞান হবে, তাহলে আমি যদি কাউকে শিক্ষাদান করি, তোমাদের যেমন শিক্ষাদান যদি করি, তাহলে তোমাদেরও সেই জ্ঞানই হওয়া উচিত। কিন্তু বেসিক্যালি দেখা যায় একজন স্টুডেন্টের মধ্যে যে জ্ঞান রয়েছে, একজন টিচারের মধ্যে তার বেশি জ্ঞান রয়েছে, তাহলে এক্সপিরিয়েন্স রয়েছে তার, কিন্তু সে কিভাবে দেখছে। কিন্তু এর থেকে আরেকটু দূরে যদি যায়, তাহলে আলোচনা সভা, বিতর্ক কি করে হবে? কারণ সবাই ডেকার্তের ফিলসফি পড়ছে, তার সবার সেম জ্ঞান হওয়া উচিত ছিল, প্রত্যক্ষ সবার সমান। তাহলে সবার তো সেম জ্ঞান হচ্ছে না।
তাতে বিতর্ক সৃষ্টি হচ্ছে। তার মানে পারসেপশন ইজ নট নলেজ ইজ নট এ পারসেপশন, নলেজ ইজ দ্য ইনার, যে আমার যে কোনো ব্যক্তি ভেদে তার পরিবর্তন হচ্ছে। তাহলে নলেজ ইজ নট ইকুয়াল টু অল, নলেজ তাহলে কি হচ্ছে, সবার ক্ষেত্রে সমান নয়। তাহলে সব প্রত্যক্ষ সমান নয়, সমান সত্য, তাহলে সমান সত্য তো নয়, এক একজনের কাছে সত্যতা, এক একজনের কাছে বিশ্লেষণ আলাদা আলাদা। তা সব প্রত্যক্ষ সমান হলে দেখো এখানে বলাই হয়েছে ছাত্র এবং শিক্ষকের জ্ঞানও কিন্তু সমান হবে, কিন্তু আসলে তো হয় না। আর এর জন্যই কিন্তু আমাদের বিতর্ক। তাহলে বিতর্ক যেহেতু আছে, তা সব প্রত্যক্ষকে সমান জ্ঞান বলা যায় না। তা প্রত্যক্ষ ইজ নট এ পারসেপশন, ঠিক আছে? সরি, নলেজ ইজ নট এ পারসেপশন। পারসেপশন মিনস দ্য আই লুকিং টু কি some appearance not as the reality। আমি কিন্তু প্রথমেই বলছি, তাহলে আমরা কোনটাকে দেখি? আমরা সবসময় অ্যাপিয়ারেন্সকে দেখি। তোমরা যে আমাকে দেখছো, আমি আসলে এরকম কি না সেটা কিভাবে বুঝবে? তুমি দেখছো, ও আচ্ছা এত ভালো পারে, এত ভালো বুঝছে। যারা ধরো আমার স্টুডেন্ট যারা দেখছো, তারা ভাবছো ও স্যার কি সুন্দর বোঝাচ্ছেন, কি ভালো পারেন আপনি, সত্যি আপনি তো সেই পারেন, এত সুন্দর বলছেন বা এত খারাপ বলছেন, এই যে বুঝতে পারছো, দ্যাট ইজ দ্য ওয়ান কাইন্ড অফ অ্যাপিয়ারেন্স। কিন্তু আমার থেকেও ভালো টিচার রয়েছে যাদেরকে তোমরা শোনো বা শুনবে ভবিষ্যতে। আমি আশা রাখি তোমরা আমার থেকেও ভালো টিচারকে শোনো বা শুনবে, দেখবে টিচার কেমন হয়। টিচার, তাহলে একজন স্টুডেন্টের জ্ঞান আর একজন টিচারের জ্ঞান সম্পূর্ণ আলাদা। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি না যে সব প্রত্যক্ষ সমান, অল নলেজ ইজ থ্রু, অল পারসেপশন ইজ এ নলেজ। তাহলে সব ইকুয়াল, দ্যাট ইজ দ্য ইকুয়াল নলেজ। তার মানে আমরা এটাকে দেখি যে সব সত্য, মানে সব প্রত্যক্ষ সমান সত্য নয়। তাহলে এক্ষেত্রে আমরা এটাও বলতে পারি যে নলেজ ইজ নট এ পারসেপশন, যে নলেজ পারসেপশনের মাধ্যমে সম্পূর্ণ যথার্থ জ্ঞান কিন্তু আমাদের হয় না। এরপরে দেখো, প্রোটাগোরাসকে যদি অনুসরণ করি আমরা এইভাবে, তাহলে বলতে হয় মানুষ হলো সবকিছুর পরিমাপক। তাহলে ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস। তার মানে মানুষের প্রত্যক্ষের মাধ্যমে সবকিছুর পরিমাপ করা সম্ভব। তাহলে এক্ষেত্রে যদি আমরা বলি যে আমি যা দেখছি সেটাই সত্য, তাহলে এক্ষেত্রে ভ্রম প্রত্যক্ষকে কিভাবে ব্যাখ্যা করা হবে? এমন বললে ভ্রম প্রত্যক্ষের ব্যাখ্যা দেওয়া যায় না। কিভাবে? যেমন ধরো আমরা অনেক সময় দেখি, আমি উদাহরণ দিয়েছি দেখো তোমাদের এখানে, যে দড়িতে আমরা কত সময় সাপ রূপে দেখে থাকি এবং ভয় পাই, এবং ইন্ডিয়ান ফিলসফিতে খুব সুন্দর করে বলা হয় রজ্জুতে সর্পভ্রম। রজ্জুতে সর্পভ্রম, অর্থাৎ দড়িকে সাপ রূপে প্রতিভাত হলে প্রোটাগোরাসকে অনুসরণ করে বলতে হবে। তা কেমন করে বলতে হবে প্রোটাগোরাসকে অনুসরণ করে? যে আসলে ওই সাপটাই আসল বস্তু, দড়ি নামে কোনো বস্তু নেই। কেন? আমি যখন সেই দড়িকে দেখছি তখন তো সেই সাপ রূপে দেখছি, তাহলে সাপই আসল বস্তু, দড়ি নামে কিছু বস্তু নেই। কিন্তু আসলে ওখানেতে এক্সিস্ট করে কি দড়ি? দ্য রিয়ালিটি ইজ দ্য রোপ, not as the snake. The snake is our appearance, that is our illusion, and the conditions is applied. In that case the illusion should be some conditions. কোন লাইটের অপর্যাপ্ত লাইট থাকতে পারে, সেখানে কোনো একটা ভ্রান্তি ঘটতে পারে, আমার মাইন্ড কোনো ধরনের অন্য কোনো কাজে ব্যস্ত ছিল যার জন্য এটাকে আমি দেখছি। তাহলে এক্ষেত্রে আমি যা দেখছি তাতে আর জ্ঞান হতে পারে না। যদি আমার জ্ঞান হয় তাহলে কেমন হবে? আমি অ্যাপিয়ারেন্সকে দেখে আমি ভুলকে বিষয়কে দেখছি, কিন্তু ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস যদি হয়, তাহলে জ্ঞানও কিন্তু কি হবে? ব্যক্তি ভেদে। তাহলে কি হচ্ছে? তার প্রত্যেকটা ব্যক্তি কেন্দ্রিক জ্ঞান হয়ে উঠবে। তাহলে এটাও কিন্তু প্রবলেমেটিক একটি বিষয়। তা জীবের প্রত্যক্ষকে জাগতিক বিষয়ের পরিমাপক বললে প্রত্যেকের জগৎ ভিন্ন ভিন্ন হবে। দেখো নিচে খুব সুন্দর করে আমি লিখেও দিয়েছি এটা। যদি আমি বলি যে আমি যা দেখি সেটাই জ্ঞান, তুমি যা দেখছো তুমি ওটাকেই জ্ঞান ভাবছো, তা তোমার জগৎ আর আমার জগৎ আলাদা জগৎ।
কারণ আমি দড়িকে সাপ ভাবে দেখছি আর তুমি সাপকে সাপ ভাবে দেখছো, তাই তোমার জগৎ আর আমার জগৎ আলাদা। তাহলে এক্ষেত্রে সাধারণ জগৎ অর্থাৎ ইউনিভার্সাল ওয়ার্ল্ড বা ইউনিভার্সাল যে আমাদের জগৎ বা সামান্যের জগৎ, মানে এই যে একটাই জগৎ আমরা আর বলতে পারবো না, তাহলে এই সামান্যের জগৎ বলে আর কিছু থাকবে না। তার সামান্য রয়েছে আর বিশেষ রয়েছে। তাহলে মানুষ এক সামান্যের শ্রেণী, অর্থাৎ মানুষ যখন বলা হয় তখন এই জগতের সমগ্র মানুষকে বলা হচ্ছে। এই যে সামান্যের জগৎ, তাহলে এটা থাকবে না, তাহলে বিশেষ বিশেষ জগৎ, তাহলে আমার জন্য এক জগৎ, আমার কাছে তোমার কাছে এক জগৎ তোমার জন্য। তাহলে এখানে এই মত বিনিময় করা আর সম্ভব হয়ে উঠবে না। তো চলো সামনের দিকে যাই। প্রোটাগোরাসের মতটিকে স্ববিরোধী বলছেন প্লেটো। তাহলে প্লেটো কেন স্ববিরোধী বলছেন? যে সবার প্রত্যক্ষই যদি সমান সত্য হয়, কারণ তিনি বলছেন ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস এবং বলছেন নলেজ ইজ পারসেপশন, তার সবার প্রত্যক্ষই তার সমান সত্য। তাহলে আমারও যা জ্ঞান হচ্ছে, যে প্রত্যক্ষের মাধ্যমে যে জ্ঞান হচ্ছে, তোমার যা হচ্ছে সেম। তাহলে এক্ষেত্রে যদি কারো কোনো সময় হঠাৎ মনে হয়, যেমন যদি আমারই মনে হয় এখন, বা তুমি সামনে রয়েছে, তোমার যদি হঠাৎ লজিক্যালি মনে হয় যে প্রোটাগোরাসের থিওরিটি মিথ্যে, তাহলে প্রোটাগোরাসকেও মানতে হবে যে তুমি যে ভাবছো যে ওটা মিথ্যে, তা প্রোটাগোরাসকে এসে তোমারটা বলতে হবে তুমি ঠিকই বলেছো। তার মানে ওনার নিজেরটাকেই, নিজের তত্ত্বকেই মিথ্যে বলতে হবে। বোঝা গেল? ধরো আমি বলছি যে এটা এক, কারণ আমি দেখছি এটা এক। এবার তুমি ধরো অবভাসিত হচ্ছে যে এটা দুই, এবার আমি বললাম এটা তো দুই, তা এক বললাম, তা তুমি যেহেতু বলছো দুই, তা তোমার হিসেবে এটা দুই আছে, তাহলে আমাকে কি বলতে হবে? কারণ আমি এক বলছিলাম, তাহলে আমাকে তোমার ওই দুইকেও স্বীকার করে নিতে হবে যে না এটা দুই। কিন্তু আমি নিজে জানি, দেখো রিয়ালিটি ইজ দ্য ওয়ান, কিন্তু তোমার অবভাসিত জগৎকেও আমার কি করতে হবে? স্বীকার করতে হবে। সমস্যা কিন্তু ভয়ঙ্কর। তা তুমি বলছো দুই, তাহলে আমাকে দুই স্বীকার করতে হচ্ছে, তাহলে আমার থিওরি কি ভুল হচ্ছে? তাহলে এটা স্ববিরোধী হচ্ছে না? এটা চিন্তার ক্ষেত্রেও স্ববিরোধী। আমরা পরবর্তীতে কোনো সময় ডেকার্টকে যখন পড়বো তখন তা আরো ভালো পাবো, যে যা চিন্তার ক্ষেত্রে স্ববিরোধী নয় তাকে আমরা সংশয় করতে পারি। তাহলে এটাকে আর সংশয় করতে, দেখো ওয়ান ইজ ওয়ান, দ্যাট ইজ দ্য ওয়ান, তুমি ধরে দেখছো, ছুঁয়ে দেখছো, কিন্তু তুমি দেখছো যখন, তোমার তো জ্ঞান হচ্ছে, সেক্ষেত্রে ভুল হচ্ছে। তাহলে তার বাক্যটাকেও কিন্তু কি বলতে হচ্ছে? মিথ্যে। তাহলে এক্ষেত্রে তার যুক্তিকেই তার উপরে চাপানো হলে সে স্ববিরোধী প্রমাণিত হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কিন্তু এটা কি কোনোভাবেও বলা যায় না যে প্রত্যক্ষই একমাত্র জ্ঞান। তাহলে এটা করলে খুব সমস্যা হবে। প্রোটাগোরাসের মতবাদটি যে সত্যের বিষয়গত দিকটা উপেক্ষা করে এবং সত্যকে বিষয়গত সত্যতায় পরিণত করে। কেমন? যে বিষয়গত মানে আমার কিসের জ্ঞান প্রয়োজন? আমার ধরো এই আঙ্গুল রয়েছে, আঙ্গুলের জ্ঞানের প্রয়োজন। তাহলে আমি কি করব? অবজেক্টিভ হবে, আমি অ্যাজ এ সাবজেক্ট, দ্যাট ইজ দ্য অবজেক্ট। তাহলে এটার আমার জ্ঞান প্রয়োজন। তাহলে তার তত্ত্বকে যদি স্বীকার করে যে মানুষই সবকিছুর পরিমাপ এবং প্রত্যক্ষই একমাত্র জ্ঞান, তাহলে এটা পরিবর্তে আমি কি ভাবি, অর্থাৎ আমি এখানে এক ভাবি না দুই ভাবি, আমি যা কিছু ভাবতে পারি, তাহলে আমি যা কিছু দেখতে পারি, ও আচ্ছা এটা এক নয়, এটা পাঁচ। তাহলে এই যে বিষয়গত অর্থাৎ সাবজেক্টিভ বিষয়ে পরিণত হয়, এবং যার কারণে এটা করলে কি হবে? এর কারণে মিথ্যা এবং সত্যের প্রভেদ লুপ্ত হয়ে যাবে। তাহলে আমরা সত্যকে অবলোকন করি আর মিথ্যেকে অবলোকন করি, তা সেম কেস। তাহলে এই যে সত্য এবং এই যে মিথ্যা, এই দুটি শব্দের কিন্তু, এই দুটি শব্দ আবার কি হবে? এই দুটি শব্দ ভ্যালুলেস হয়ে পড়বে, অর্থাৎ অর্থহীন হয়ে পড়বে, মিনিংলেস যাকে বলে, যে এটার কোনো মূল্যই নেই। তাহলে যা সত্য তাই মিথ্যে হবে, যা মিথ্যে তাই সত্য হবে। তার মানে এই জগতে সত্য মিথ্যা কিছুই থাকবে না। যদি নাই থাকে, তাহলে হোয়াট ইজ নলেজ অ্যান্ড হোয়াট ইজ দ্য সোর্স অফ নলেজ? কোথা থেকে আমরা কিভাবে এটাকে আলোচনা করব? তখন কোনটাকে বলবো যে এটাই জ্ঞান, এটা জ্ঞান নয়? তাহলে আমরা এটার আলোচনাও করতে পারবো না। এরপরে আসি, প্রত্যক্ষ অনুভব বিশুদ্ধ প্রত্যক্ষ নয়। প্রত্যক্ষ অনুভবের সঙ্গে চিন্তা ক্রিয়া যুক্ত না হলে নির্দিষ্ট কোনো বিষয় অনুভূত হওয়া যায় না। দেখো
প্রত্যক্ষ বিষয় যখন আমরা বিষয়কে দেখি কিসের মাধ্যমে? ইন্দ্রিয়ের মাধ্যমে। তাহলে ইন্দ্রিয়ের মাধ্যমে ভারতীয় দর্শনে আমরা দেখি যে প্রত্যক্ষ কি, যে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নম জ্ঞানম অবপদেশম অব্যভিচারী ব্যবসায়াত্মকম প্রত্যক্ষম। তাহলে এই দেখো কতগুলি লক্ষণ এখানে ব্যাখ্যা করেছে। এখানে বলছে যে প্রত্যক্ষের মাধ্যমে আমি ইন্দ্রিয়ের মাধ্যমে দেখব, বিষয়ের সঙ্গে সংযোগ হবে, কিন্তু সেটা আমার মানস প্রতিরূপে প্রতিকায়িত হওয়া চাই। তার মানে আমার চিন্তন ক্রিয়া, তার মানে আমার একটা ধারণা আছে, আমি বিষয়কে দেখছি যে সামনে কম্পিউটার রয়েছে, আমার কম্পিউটারের সার্বিক ধারণা যদি থাকে তাহলে আমার মধ্যে কম্পিউটার একটা ছবিও আছে। তাহলে সামনে কম্পিউটারকে দেখছি, সেই ছবির সঙ্গে মিলে যখন যাচ্ছে তখন আমি বলতে পারছি যে দ্যাট ইজ দ্য কম্পিউটার। বা অ্যাপেলকে, যখন অ্যাপেলের একটা আমাদের ছবি আছে যে অ্যাপেল কেমন, সামনে একটা অ্যাপেল দেওয়া হয়েছে, আমরা সেটাকে দেখে খুব সহজেই বলতে পারি দ্যাট ইজ দ্য অ্যাপেল, কারণ অ্যাপেলের একটা ধারণা আমার আছে। এই যে যে চিন্তন ক্রিয়া অনুভূত হওয়া সেই বিষয়। তা প্রত্যক্ষ বলতে আমরা কি বুঝবো? প্রত্যক্ষ বলতে এটা কিন্তু প্লেটো অ্যাকচুয়ালি তার মতামতকে বলছেন যে প্রত্যক্ষ অনুভব সমান সমান চিন্তন ক্রিয়া সমান সমান বিষয় অনুভূত হওয়া বা বিষয় অনুভূত হবে। তার মানে বিষয়কে অর্থাৎ অবজেক্টকে আমার যদি জানতে হয় তাহলে আমার দরকার প্রত্যক্ষ অনুভব অর্থাৎ সেন্স এক্সপিরিয়েন্স দরকার, মানে এই যে পারসেপশন দরকার, এবং সেটা অবশ্যই চিন্তন ক্রিয়া যুক্ত থাকা চাই। কিন্তু যেমন প্রত্যক্ষ অনুভব যখন আমরা হয় একটা লাল ফুলকে দেখি, আমি যে উদাহরণ দিলাম দেখো এখানে সেই উদাহরণকে বলা হচ্ছে যে একটা লাল ফুল যখন দেখছি তখন এটি যে একটি ফুল সেটা আমরা কখন বলতে পারবো? যদি আমরা বিশুদ্ধ প্রত্যক্ষের উপর নির্ভর করি। তা বিশুদ্ধ প্রত্যক্ষ কেমন হবে? শুধু নলেজ যখন আমরা দেখছি সেটা কি হচ্ছে? সেটা তো অ্যাপিয়ারেন্স হচ্ছে, কিন্তু আমার যে সার্বিক যে ধারণা, সেই সার্বিক ধারণা সেটা কি আমার চিন্তন ক্রিয়ার সঙ্গে যে যুক্ত হয়, তাহলে আমরা তার উপর নির্ভর করে এবং সেন্স এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে আমার বুদ্ধির মাধ্যমে তাকে আমরা বলতে পারি দ্যাট ইজ দ্য ফ্লাওয়ার, অর দ্যাট ইজ দ্য ফ্লাওয়ার শুড বি কি রেড, ইয়েলো, ভ্যারিয়াস কালার্স হতে পারে। তো এমন বলতে গেলে কি করতে হবে? এটাকে এক নম্বর তো সজাতীয় এবং বিজাতীয় বস্তু থেকে কি করতে হবে? আলাদা করতে হবে। সজাতীয় বলতে যে এই যে ধরো লাল ফুলটি কি ফুল? গোলাপ। এটা একটা তার ফুলের যে বিষয়, তার মানে এটা তার সজাতীয়। এবং বিজাতীয় এই ফুল যে গোত্রীয় তার ভিন্ন অন্য কোনো বিষয় থেকেও তাকে কিন্তু আলাদা করতে হবে। তাহলে এটা কি দিয়ে হবে? আমার সরাসরি দেখা দিয়ে তো নাও হতে পারে, এটা আমার কি করতে হবে? আমার বুদ্ধির মাধ্যমে তাকে কি করতে হবে? রিফাইন করতে হবে। রিফাইন করে আমার জ্ঞানে উপনীত হতে হবে। আবার এই যে মনে করো প্রথমটি তাহলে কি এই যে সজাতীয় বিষয়ে অন্তর্ভুক্ত করতে হবে এবং বিজাতীয় বিষয় থেকে তাকে আলাদা করতে হবে। তা সজাতীয় বিষয়ে যখন অন্তর্ভুক্তিকরণ করি তাকে আমরা কি করি? তাকে আমরা বলি সাদৃশ্যীকরণ বলি তাকে, অর্থাৎ শ্রেণীকরণ, ক্লাসিফিকেশন। কিন্তু দ্বিতীয় যে বিষয়টা আমরা করি যে বস্তু থেকে ভিন্ন করা, তাকে আমরা কিন্তু করি মানে পৃথকীকরণ যাকে বলা হয়, তাকে আমরা বলি ডিসক্রিমিনেশন বলি। তাহলে এটা আমার কিসের মাধ্যমে? আমাদের নলেজের মাধ্যমে, অর্থাৎ আমার বুদ্ধির মাধ্যমে হবে। তার মানে বুদ্ধি আমাদের কি করবে? জ্ঞান উৎপন্ন করবে। দেখো এখানে কিন্তু অলরেডি প্লেটো কিন্তু তার থিওরিকে অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছেন। এক তো নলেজ ইজ পারসেপশন, এটাকে ভেঙে দিচ্ছেন এবং সাথে সাথে তিনি বলছেন যে আমাদের বুদ্ধি নামক এক সত্তা আমাদের প্রয়োজন হবে। তার বুদ্ধি রাখো, পকেটে ভরাও। তার মানে পরবর্তীতে আমাদের যখন জ্ঞান কি আমরা প্লেটোকে দেখতে যাব, সেখানে কিন্তু আমরা বুদ্ধিকে নেব, সেখানে আমরা কি নেব? ইউনিভার্সালের জগৎ নেব, পার্টিকুলারের জগৎ নেব, টু ওয়ার্ল্ড থিওরিকে দেখব যে হোয়াট ইজ দ্য টু ওয়ার্ল্ড থিওরি সেই বিষয়। এবং আরো একটু শেষে বলি যে শ্রেণীকরণ এবং পৃথকীকরণ এই যে বিষয়, এটাকেই আমাদের কি বলা হয়? এটাকে আমাদের চিন্তন ক্রিয়া বলা বা চিন্তা ক্রিয়া বলতে পারি, যেটাকে মনন ক্রিয়াও বলা চলে। তাহলে এই যে পৃথকীকরণ তারপরে তোমার শ্রেণীকরণ কিসের মাধ্যমে করব? চিন্তন ক্রিয়া বলতে বুদ্ধির মাধ্যমে করব, রিজনিং প্রয়োজন। তাহলে এই যে এগুলি প্রত্যক্ষের, আসলে এগুলি ডাইরেক্ট সরাসরি প্রত্যক্ষের ক্রিয়া নয়। এই যে চিন্তা করা
বা এই যে পৃথক করা, এই যে পৃথকীকরণ করা, শ্রেণীকরণ করা, এগুলি প্রত্যক্ষের বিষয় নয়। এগুলি কিসের বিষয়? এগুলি আমার মননের বিষয়, এগুলি আমার বুদ্ধির বিষয়, এগুলি আমার চিন্তার বিষয়। তাহলে এর থেকে আমরা কি, আমরা এর থেকে জ্ঞানকে উপলব্ধি করতে পারি। কিন্তু শুধুমাত্র যদি বলা হয় যে প্রত্যক্ষই একমাত্র জ্ঞান, সেটা কি হবে? ওটা সরাসরি ভুল হবে। তো এই ছিল তোমাদের প্রত্যক্ষ যে নলেজ ইজ নট এ পারসেপশন, তার উপরে তোমাদের একটা ক্লাস। আশা করি তোমাদের ভালো লাগবে। যারা এখনো দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো ভিডিও আর বড় করছি না, ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, আর সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানাও কেমন লাগছে। তো ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।